আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। স্তব্ধ হয়ে আছে পুরো বিয়েবাড়ি। রাগান্বিতার বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটা যেন ঝড়ের গতিতে পুরো রেশবপুরে ছড়িয়ে গেছে। রাগান্বিতার বাবা মাথায় হাত দিয়ে তাদের বসার ঘরে বসে আছেন। এবার কি হবে? এভাবে বিয়ে ভেঙে যাওয়া মেয়েটাকে কে বিয়ে করবে এই ভেবেই শরীর খারাপ করছেন। রেজওয়ানও চুপটি করে দাঁড়িয়ে আছে বাবাকে ধরে। তারও মাথা কাজ করছে না। যেদিন থেকে কুহুটা মারা গেল সেদিন থেকে একটার পর একটা বাজে ঘটনা ঘটেই যাচ্ছে তাদের সাথে। আশেপাশে লোকজনও গোল হয়ে বসে আছে। সামনেই দরজার কাছ দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে ইমতিয়াজ। দৃষ্টি তার নীরব। কি হলো না হলো সব যেন তার মাথার ওপর দিয়ে গেল। রাগান্বিতা কথাটা শুনেছে তার বরকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, রাগান্বিতার মনের অবস্থাটা ঠিক কেমন এখন জানার জন্য মনটা বড্ড ছটফট করছে ইমতিয়াজের। কিন্তু এই মুহূর্তে কোনোভাবেই রাগান্বিতার রুমে যাওয়া যাবে না তাকে। বলতে বলতে আসরের আজানের ধ্বনি শোনা গেল। সবাই বেশ আফসোস করছেন, আবার কেউ কেউ কানাফুসা শুরু করে দিয়েছেন। রাগান্বিতার বাবা সবটাই নীরবে সহ্য করছেন। এত সুন্দরী রমণীর কপালটা শেষ পর্যন্ত এমন কেন হলো? এবার বিয়ে ভাঙা এই মেয়েটাকে কে বিয়ে করবে? রাগান্বিতার বাবা বেশ ভেঙে পড়লেন, বললেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে আমার মেয়েটাকে বিয়ে করবে? বাবার আর্তনাদটা যেন রাগান্বিতার কানে বাজল। সে মাত্রই তার রুম থেকে বেরিয়ে এসেছিল। বাবার আর্তনাদে তার ভেতরটা নড়ে উঠল। তার বাবা এভাবে আহাজারি করছে। মাহাত এমনটা কেন করলো? কেন নিখোঁজ হলো? কেউ কি নিখোঁজ করিয়েছে নাকি ইচ্ছে করে নিখোঁজ হয়েছে? রাগান্বিতার বাবার কথা শুনে একজন বলল, এগুলান আপনি কি কইতাছেন জমিদার সাহেব? আপনি এগুলোকে আমাদের যায় নাকি? রাগান্বিতার বাবা আরো ভেঙে পড়লেন। আর্তনাদ ভরা কণ্ঠে বললেন, আমি এখন কি করব? আমার মেয়েটার যে গোটা জীবনটাই নষ্ট হয়ে যাবে। এভাবে বিয়ের আসরে বর না আসার কলঙ্ক যে আমার মেয়েটাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। তোমাদের কিছু দেখতে হবে না, শুধুমাত্র একটা ভালো ছেলে হলেই হবে। আমার মেয়েটাকে একটু যত্নে রাখতে পারলেই হবে, বাকিটা আমি দেখে নেব। তাও কেউ শুনল না। সবাই মাথা নিচু করে রইলেন। এবার রাগান্বিতা নিজেকে বড্ড ঠুনকো মনে হচ্ছে। বাবা এইভাবে অসহায়ের মতো সবার কাছে ভিক্ষা চাচ্ছে। বর আসেনি, এক্ষেত্রে মেয়েটার কি দোষ? যদি তার আর জীবনে বিয়ে না হয় না হোক, কিন্তু বাবাকে এভাবে দেখতে পারবে না রাগান্বিতা। রাগান্বিতা তার মাথার ঘোমটা সহই সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। সবার দৃষ্টি তার দিকে গেল। মুখটা ঘোমটা দিয়ে ঢাকা থাকায় চেহারা দেখা যাচ্ছিল না। ইমতিয়াজও খেয়াল করলো বিষয়টা। রাগান্বিতা তার বাবার কাছে গিয়ে বলল, তারপর পাশে বসে বলতে নিল, বাবা। এরই মাঝে ইমতিয়াজ এগিয়ে এসে বলল, আপনার দ্বিধা না থাকলে রাগান্বিতাকে আমি বিয়ে করতে চাই জমিদার সাহেব। সঙ্গে সঙ্গে পুরো প্রকৃতি যেন আবার রং বদলালো। রাগান্বিতা সহ আশেপাশের সবাই বেশ অবাক হয়ে তাকালো ইমতিয়াজের মুখের দিকে। রাগান্বিতার বাবা বসা থেকে উঠে আসলেন। ইমতিয়াজের সামনে দাঁড়িয়ে বললেন, তুমি সত্যি আমার মেয়েকে বিয়ে করতে চাও ইমতিয়াজ? মাথা নাড়ায় ইমতিয়াজ, বলে, জি। ইমতিয়াজের কথায় রাগান্বিতার কেমন যেন অনুভূতিপূর্ণ একটা ফিলিংস আসলো। সে শুধু এক নজর ইমতিয়াজের দিকে তাকালো। ইমতিয়াজও এক নজর রাগান্বিতার দিকে তাকিয়ে বলল, তবে তার আগে আমি একবার রাগান্বিতার সাথে কথা বলতে চাই। ইমতিয়াজের কথা শোনা হলো। রাগান্বিতার বাবাও আর উপায় না পেয়ে রাজি হলেন এই বিয়ে দিতে। সবাইকে জানানো হলো আসরের নামাজের পরই ইমতিয়াজ আর রাগান্বিতার বিয়ে পড়ানো হবে। আপাতত সবাই আসরের নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে যাচ্ছেন। ইমতিয়াজও যাবে, তবে তার আগে রাগান্বিতার সাথে দুদণ্ড কথা বলতে চায় সে। প্রকৃতি আজ চুপচাপ। ঘুটঘুটে নীরবতার মধ্য দিয়ে দাঁড়িয়ে আছে দুজন, রাগান্বিতা আর ইমতিয়াজ। রাগান্বিতার মাথায় ঘোমটা তখনও দেওয়া, ইমতিয়াজ তার পেছনে দাঁড়ানো। ইমতিয়াজ কিছু বলার আগে রাগান্বিতা বলল। ইমতিয়াজ বেশি ভাবল না, দ্রুত জবাব দিল, আপনি রাজি থাকলে আমার তো আপত্তি করার কারণ দেখছি না। তবে আপনার আমার বিষয়ে কিছু জানা উচিত রাগান্বিতা। আমি শহরে থাকি, এটা তো আপনি জানেন। বিয়ের পর আপনাকেও আমার সঙ্গে শহরে থাকতে হবে। শহরে আমার একটা বাড়ি আর নিজস্ব ব্যবসা আছে।
মা বাবা নেই, আমি একাই থাকি। বলতে পারেন আপনার সংসার আপনার নিজেকেই একা গুছিয়ে নিতে হবে। আপনি যদি রাজি থাকেন তবেই সবটা সম্ভব। রাগান্বিতা চুপ করে রইল। ইমতিয়াজের কেউ নেই, তার যেন খারাপ লাগলো কথাটা শুনে। নিজেকে দমিয়ে বলল রাগান্বিতা, আপনি যদি আমায় একটু সাহায্য করেন আমি ঠিক সবটা গুছিয়ে নিতে পারবো। বিনিময়ে ইমতিয়াজ শুধু এতটুকু বলে, আছি আমি। ব্যাস, ইমতিয়াজের এতটুকু কথাতেই রাগান্বিতার ঠোঁটের হাসির রেখা ফুটে উঠল। পুরো বিষয়টা যেন স্বপ্নের মতো লাগছে। রাগান্বিতা ফিল করছে সে প্রেমে পড়েছে গভীরভাবে। ইমতিয়াজ নামক প্রেম রোগে আসক্ত হচ্ছে ধীরে ধীরে। রাগান্বিতা মুচকি হাসল, বলল, আঘাত তো দেবেন না ইমতিয়াজ। রাগান্বিতা প্রশ্ন করলেও ইমতিয়াজ তার উত্তর দিল না, কেননা ইমতিয়াজ অনেক আগে থেকেই রুম থেকে বেরিয়ে গেছে। সে বুঝেছে রাগান্বিতার এই বিয়ে করতে কোনো আপত্তি নেই। আর এমনিতেও সে বুঝতে পেরেছে রাগান্বিতা একটু হলেও তার প্রতি আসক্ত হয়েছে। আসরের নামাজ সেরেই কাজী এসেই কবুল বলার মাধ্যমে বিয়ে হয়ে গেল রাগান্বিতা আর ইমতিয়াজের। উপস্থিত সবার প্রথমে একটু কেমন কেমন লাগলেও পরবর্তীতে তেমন কিছু আর ভাবেনি। রাগান্বিতার দাদিমা অনেকক্ষণ তাকিয়েছিলেন ইমতিয়াজের দিকে। ছেলেটা ভালো হবে তো রাগান্বিতার জন্য? দেখে ভালোই মনে হচ্ছে, তাও মনের মধ্যে কেমন একটা অস্বস্তিকর অনুভূতি হচ্ছে। বেলা ঘুরল, সিদ্ধান্ত নেওয়া হলো এই রাতের আধারেই জাহাজে করে ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমাবে রাগান্বিতা আর ইমতিয়াজ। রাত 8টায় জাহাজ ছাড়বে। রাগান্বিতা কাঁদল তার দাদিমা, বাবা আর ভাইকে ধরে। ইমতিয়াজ শুধু চুপচাপ দাঁড়িয়েছিল তখন। কুহুর কথা বড্ড মনে পড়ছে রাগান্বিতার। বোনটা থাকলে আজকের ঘটনাগুলো বোধহয় অন্যরকম হতো। সন্ধ্যা 7টা। নদীর ঘাটে জাহাজের সামনে দাঁড়িয়ে আছে রাগান্বিতা, ইমতিয়াজ, মোকলেস এবং রাগান্বিতার পরিবার। মোকলেস কাঁদছে। সে ইমতিয়াজকে জড়িয়ে ধরে বলল, আবার আইবেন তো ভাই? ইমতিয়াজ মুচকি হেসে বলল, সবসময় ভালো থাকিস। মোকলেস শুধু জড়িয়ে ধরে কেঁদেই গেল, উত্তরে কিছু বলল না। এবার রাগান্বিতার বাবা এগিয়ে এলেন ইমতিয়াজের দিকে, ওর হাত ধরে বলল, তুমি তো জানো বাবা, তোমাদের বিয়েটা কেমন পরিস্থিতির মধ্য দিয়ে দিলাম। আমার মেয়েটাকে দেখে রেখো, একটু আগলে রেখো, যত্ন রেখো। বড় মেয়েটা চলে যাওয়ার পর ওই মেয়ে হিসেবে একমাত্র সম্বল ছিল। তোমাকে আমার প্রথম দিনই ভালো লেগেছিল, তাই তো তোমার হাতে মেয়েকে তুলে দিলাম। ক্ষোভ রেখো না কোনো, সুখে শান্তিতে থাকো দুজন। আর সময় হলে আমার মেয়েটাকে নিয়ে চলে এসো এখানে। ইমতিয়াজ আশ্বাস দিল, বলল, চিন্তা করবেন না, আমি আছি ওর পাশে। রাগান্বিতার বাবা যেন একটু শক্ত হলেন, আরাম পেলেন বুকে। ইমতিয়াজের মাথায় হাত বুলিয়ে বলল, সবসময় ভালো থেকো বাবা। ইমতিয়াজ একটু হাসে শুধু। অতঃপর সময় গড়ালো। ইমতিয়াজ আর রাগান্বিতা এগিয়ে গেল জাহাজের দিকে। রাগান্বিতাও তার বাবা আর ভাইকে শেষবারের মতো জড়িয়ে ধরে চলল ইমতিয়াজের সঙ্গে। তাদের জন্য গোটা একটা কেবিন বুক করা হয়েছে। আচমকাই রাগান্বিতা জাহাজে উঠতে গিয়ে হোঁচট খেল। সঙ্গে সঙ্গে তাকে ধরল ইমতিয়াজ। চোখাচোখি হলো দুজনের। রাগান্বিতা বলল, আঘাত তো পেতে দিলেন না, শুধু শুধু শুরুতে ভয় দেখালেন কেন? ইমতিয়াজ হাসে। রাগান্বিতার কাজল কালো চোখের দিকে তাকিয়ে বলে, মানুষ না পাওয়া জিনিসকে ভুলতে কত কথা বলে, খাজুল্লতা তুমি তো বুঝবে না। রাগান্বিতা মুগ্ধ হলো। এই প্রথমবার ইমতিয়াজ তাকে তুমি বলে সম্বোধন করল। এক অদ্ভুত শিহরণ বয়ে গেল রাগান্বিতার মাঝে। আজ বুঝি পুরোদমেই রাগান্বিতা ইমতিয়াজের হয়ে গেল। রাতের আধারে ঘনিয়ে এসেছে চারপাশ। মুক্ত দানার মতো চিকচিক করছে পানি। চাঁদ উঠেছে আকাশ ছুঁয়ে, খানিকটা মেঘলাময়। বৃষ্টি হবে হবে এমন। জাহাজ ছুটছে আপন গতিতে। ইমতিয়াজ দাঁড়িয়ে আছে জাহাজের এক কর্নারে। রেলিংয়ের সাথে হেলান দিয়ে দৃষ্টি তার নিচের ঢেউগুলোর দিকে। আচ্ছা, সাঁতার না জানা একটা জীবন্ত মানুষকে পানিতে ফেলে দেওয়ার পর তার যে কষ্টটা হয়, সেটা কি খুবই যন্ত্রণাদায়ক হয়? হয়তো হয়। ইমতিয়াজ তার ভাবনা বদলালো, তাকালো আকাশপথে। সে কি খুব ভয়ঙ্কর? হতে পারে। অথচ সে ভয়ঙ্কর মানুষটাকেই রাগান্বিতার মতো এত সুন্দরী একটা মেয়ে বিয়ে করে ফেললো। কত নির্দ্বিধায় তার সঙ্গে তার বাড়ি ছুটছে। মেয়েটার কি একটুও ভয় লাগছে না?
আচমকা একটা অচেনা মানুষের সাথে অচেনা শহরে পাড়ি জমাতে। রাগান্বিতা কেবিনে আছে, ইমতিয়াজ তাকে জানিয়ে এসেছে কোনো দ্বিধা নেই, সে নিশ্চিন্তে এখানে ঘুমাতে পারে। আজ রাতে তারা একে অপরের সাথে কোনো কথা বলবে না, যদি রাগান্বিতা না চায়। লাগলে যা বলার আজকের পরই বলবে। ইমতিয়াজের এই কথার পিঠে রাগান্বিতা কিছু বলেনি, চুপচাপ ছিল। ইমতিয়াজও আর কিছু না বলে চলে আসে বাহিরে। এরপর থেকে বাহিরেই আছে, বলতে গেলে মধ্যরাত চলছে। কি সুন্দর জ্যোৎস্না ভরা আলো, আশেপাশে কেউ নেই, একমাত্র ইমতিয়াজই দাঁড়িয়ে আছে বাইরে। ইমতিয়াজ জোরে একটা নিঃশ্বাস ফেললো, তারপর চোখ বন্ধ করে কিছু একটা ভাবলো। একটা মেয়ে, তার মুখে কি সুন্দর হাসি, একটা বাড়ির পেছনের আশেপাশে দৌড়াচ্ছে আর বলছে, আসো 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 না, তুমি কিন্তু আমার জন্য আজও নুপুর আনোনি, তুমি বারবার কেন ভুলে যাও? এর পরের বার ভুলে গেলে আমি কিন্তু তোমায় ক্ষমা করব না। আচমকাই কারো হাত স্পর্শ পেতেই চমকে উঠল ইমতিয়াজ, দ্রুত হাত সরিয়ে ফেলল। ইমতিয়াজের এমন কাণ্ডে খানিকটা হাসে রাগান্বিতা, বলে, আরে ভয় পাচ্ছেন কেন, আমি তো। ইমতিয়াজ তাকালো, পুরো বিয়ের সাজেই তার সম্মুখে দাঁড়িয়ে আছে রাগান্বিতা। ইমতিয়াজ কিছুটা অবাক হয়ে বলল, তুমি এখনো ঘুমাওনি কেন? ঘুম আসছে না। উত্তরে ইমতিয়াজ আর কিছু বলে না। রাগান্বিতা নদীর দিকে মুখ ঘুরিয়ে তাকালো, রাতের ফুরফুরে বাতাস তাকে ছুঁয়ে দিল। রাগান্বিতা চোখ বন্ধ করে পুরো বাতাসটা ফিল করলো। ইমতিয়াজ মুগ্ধ নয়নে তাকিয়ে রইল রাগান্বিতার মুখের দিকে। রাতে চকচক করা জ্যোৎস্না ভরা আলোতে রাগান্বিতাকে যেন আরো বেশি মাধুর্যপূর্ণ লাগছে। মেয়েটা একটু বেশি সুন্দর। ইমতিয়াজ রাগান্বিতা পাশ দিয়ে দাঁড়ালো, বলল, আমার বউটা একটু বেশি সুন্দর। রাগান্বিতা কথাটা শুনতেই চোখ খুলে ফেলল। আমার বউটা, কথাটা যেন তড়িৎ গতিতে তার কানে বেজে উঠল। রাগান্বিতা মুচকি হাসলো, বলল, ওই চাঁদের থেকে নয়। ইমতিয়াজ চাঁদের দিকে তাকিয়ে বলল, যদি বলি তুমি মিথ্যে বলছো, তুমি চাঁদের থেকেও বেশি সুন্দর। আপনি বানিয়ে বলছেন। তুমি মানো কিন্তু বলতে চাইছো না। রাগান্বিতা কি বলবে বুঝতে না পেরে হেসে ফেলে। রাগান্বিতার হাসি দেখে ইমতিয়াজ বুকে হাত দিয়ে বলল, ওভাবে হেসো না তো, আমার বড্ড লাগে। রাগান্বিতা এবার ইমতিয়াজের চোখের দিকে তাকালো, বলল, আমার যে আরো লাগে। মানে? এবার উচ্চ স্বরে হাসে রাগান্বিতা, বলে, মানেটা আরেকদিন বলবো। আজ বললে কি হবে? আপনার আগ্রহ কমে যাবে। আগ্রহ কমবে কেন? বলে দিলেই বুঝে যাবেন। তুমি আমায় চেনো না। আমি আর কিছু বলার আগেই রাগান্বিতা ইমতিয়াজের ঠোঁট চেপে ধরলো, বলল, সমস্যা নেই, চিনে নেব, আপনি তো এখন আমারই। রাগান্বিতার এতটুকু কথার মাঝে ইমতিয়াজের ভেতরটা কেমন করে উঠল। সে দ্রুত 2 কদম পিছিয়ে গেল রাগান্বিতার থেকে, বলল, আমি এখন তোমারই, তাই না রাগান্বিতা? খানিকটা লাজুকতার ভাব নিয়ে বলে রাগান্বিতা। এরপর এদের মাঝে অনেকক্ষণ নীরবতা চলে। দুজনেই দাঁড়িয়ে থাকে রেলিং ধরে, কথা আর বলে না। সময় চলল। হঠাৎই রাগান্বিতা আবদার করে বলল, চলুন বসি। এখানে? আজ থাক, এভাবে গা ভর্তি গহনাগাটি নিয়ে এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। তুমি বরং কেবিনে যাও। আপনার কি ভয় করছে? ইমতিয়াজ জবাব দেয় না। রাগান্বিতা আবার বলে, আমার কিন্তু করছে না, আপনি আছেন তো, আর এখানে কেউ নেই, চলুন বসি। ইমতিয়াজ আর বারণ করতে পারল না। মেয়েটা এত দ্রুত তাকে এত বিশ্বাস করে নিল। অতঃপর তারা গিয়ে বসলো জাহাজের এক কিনারায় পা ঝুলিয়ে। এত রাতে এভাবে বসে থাকাটা ঠিক কতটা যুক্তিযুক্ত ইমতিয়াজ জানে না, কিন্তু আশেপাশে কেউ নেই, সমস্যা হবে না হয়তো। জাহাজ ছুটছিল তার নিজ গতিতে। রাগান্বিতা ইমতিয়াজ পাশাপাশি বসে, দুজনেই চুপচাপ। রাগান্বিতা বলল, পরিবেশটা সুন্দর না? উত্তরে শুধু এতটুকুই বলে। রাগান্বিতা রুমে বসে ওর একটা শাড়ি জড়িয়ে ধরে কাঁদছে দাদিমা। মেয়েটা চলে গেল। রাগান্বিতার এভাবে বিয়ে হয়ে যাবে এটা কখনো ভাবেনি দাদিমা। কুহুর বিষয়টা ভাবলে আজও তার বুক ফাটে। এভাবে কাঁদছো কেন? দাদিমা চমকে উঠলেন। সামনেই রাগান্বিতার বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কই কান্তাসি না তো, সোহে কি যেন একটা গেছে। রাগান্বিতার বাবা বিছানায় বসলেন, বললেন, ওনার কাছ থেকে লুকায় লাভ আছে কও। এবার দাদিমা আর নিজেকে ধরে রাখতে পারলেন না, আরো উচ্চ স্বরে কাঁদলেন, বললেন,
মনটা বড্ড কান্তাছে রে। মোতালেব নাতিরা এমনে চইলা গেল। ভয় পাইও না, নামাজ পড়া দোয়া করো, দেখবা সব ভালো হইব। কুহুর কথা ভাবলেই মনটা ভয়ে কাইপা ওঠে রে। মোতালেব দ্রুত বলল, চুপ থাও, কেউ শূন্য ফেলবো। ওর কথা কাউরে কবা না, রাগান্বিতারা তো নাই। একবার কইলে ভালো হইতো না? আগে হইলে বলতাম, কইও, কিন্তু এখন তোর বিয়া হইয়া গেছে, আর বলা লাগবে না। ওই পোলারার হাতে তুইলা দেওয়া কি ঠিক হইল মোতালেব? জোরে একটা নিঃশ্বাস ফেলল মোতালেব, বলল, আর কি করতাম কও, উপায় কি আর ছিল? তবে ছেলেটা মনে হয় ভালোই হইব। আমি রাগান্বিতার জন্য ওই পোলাটার চোখে মায়া দেখছি। মোতালেবের কথা শুনে ফট করেই বলে উঠলেন দাদিমা, আমরা যা সোহে দেহি তাকে সবসময় হাসা হয় মোতালেব। মোতালেব জবাব দিলেন না। এমন সময় হঠাৎই বাহিরে শোরগোল শোনা গেল। কারা যেন চেঁচিয়ে বলছে, কেডা জানি আবার খুন হয়েছে তালুকদার সাহেব। এত রাতে আচমকাই এমন বার্তা শুনতেই বুকের ভেতর দক করে উঠল দাদিমার। আর মোতালেব তালুকদার যেন অবাক হলেন। দ্রুত রাগান্বিতার রুম থেকে বেরিয়ে নিচে ছুটে গেলেন। দাদিমাও বেরিয়ে আসলেন রাগান্বিতার বাবার পিছু পিছু। হতভম্ব হয়ে রুম থেকে বের হলো রেজওয়ান। বোনের চিন্তায় সেও ঘুমাতে পারছিল না। রেজওয়ান বের হতেই বাবাকে নজরে আসলো তার। কিছুটা চিন্তিত কণ্ঠে বলল, বাইরে শোরগোল শুনছো বাবা? তা শুনে তো আসলাম, চলো তো দেখি। বলেই রেজওয়ান আর মোতালেব তালুকদার চলল বাড়ির বাহিরে। বাড়ির উঠানে ভিড় পড়েছে আবার। এমন ভিড় দেখে খানিকটা আন্দাজ করতে পেরেছেন রাগান্বিতার বাবা। রেজওয়ান সরাসরি জিজ্ঞেস করলো সবাইকে, কি হয়েছে? একজন বলল, কি কমু রেজওয়ান বাবা, মুজিবর্গ বাড়ির পেছনের ডোবায় একটা পোলার লাশ ভাসে উঠছে, কে যেন মাইরা হালাই থুইছে। রেজওয়ান অবাক হয়ে প্রশ্ন করলো, কার লাশ? সবাই সরে গেল লাশের কাছ থেকে। লাশের চেহারাটা দেখতেই রাগান্বিতা বাবা যেন থমকে গেলেন। কারণ লাশটা আর কারো নয়, মাহাদের। জ্যোৎস্না ভরা আলো, নদীতে থই থই করছে পানি, ঢেউয়ের স্রোতে ভাসছে কত কিছু। জাহাজ ছুটছে নিজ মনে, পরিবেশটা চুপচাপ। এমনই চুপচাপ পরিবেশে জাহাজের এক কিনারায় পা ঝুলিয়ে বসেছিল রাগান্বিতা আর ইমতিয়াজ। এখনো বসে আছে তারা, তবে রাগান্বিতা ঘুমিয়ে পড়েছে। কখন যে কথা বলতে বলতে ইমতিয়াজের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লো বুঝতে পারেনি। ইমতিয়াজের হাত খুব শক্ত করে ধরে আছে রাগান্বিতা। কোনো দ্বিধা নেই তার মাঝে, কেমন শক্ত করে ধরে আছে। ইমতিয়াজের দৃষ্টি রাগান্বিতার সেই হাতের মাঝেই। মেয়েটা এত দ্রুত তাকে এত বিশ্বাস করছে কি করে? খুব গভীরভাবেই কি ইমতিয়াজের প্রতি আসক্ত হচ্ছে রাগান্বিতা? আচমকাই রাগান্বিতার মাথাটা ইমতিয়াজের কাঁধ থেকে সরে যেতে নিল। সঙ্গে সঙ্গে ইমতিয়াজ ধরলো তাকে। নিচে পানিগুলো কেমন জোরে জোরে ভেসে যাচ্ছে। কেউ পড়ে গেলে আর বাঁচার উপায় নেই। ইমতিয়াজ কতক্ষণ কি যেন ভাবলো। এরই মাঝে রাগান্বিতা চোখ খুলে নিস্তব্ধ স্বরে বলল, ইমতিয়াজকে সত্যি আঘাত দিতে জানে প্রিয়। ইমতিয়াজ যেন থমকে গেল রাগান্বিতার কথা শুনে। কথার অর্থটা যেন ধরতে পারল না। ইমতিয়াজ রাগান্বিতার চোখের দিকে তাকিয়ে বলল, মানে কিছু না, আমায় নিয়ে কেবিনে চলুন। পড়ে গেলেই তো মরে যেতাম, খুঁজে আর পেতেন না। বলেই হেসে ফেলল রাগান্বিতা। ইমতিয়াজ শুধু ফ্যাল ফ্যাল চোখে তাকিয়েছিল রাগান্বিতার চোখের দিকে। বোধহয় বুঝলো কিছু, তবে জবাবে কিছু বলেনি। নীরবতা নিয়ে অনেকক্ষণ কাটার পর ধীরে সুস্থে বসা থেকে উঠে দাঁড়ালো ইমতিয়াজ। রাগান্বিতাকেও উঠালো। মেয়েটা তখন পড়ে যেতে নিতেই ঘুমটা হালকা হয়ে গেছিল। ইমতিয়াজ হাত ধরে রাগান্বিতাকে নিয়ে এগিয়ে যেতে যেতে বলল, আমায় এত বিশ্বাস করছো কেন? রাগান্বিতা ঘুমু ঘুমু কণ্ঠতেই বলল, বাড়ি, আপনি আমার মনের মানুষ, আপনায় আমি বিশ্বাস করব না? জানেন, আপনায় যেদিন প্রথম ওই সন্ধ্যাবেলা বাঁশি বাজাতে দেখেছিলাম, সেদিনেই আপনার প্রতি আমি একটা টান, সঙ্গে কেমন একটা অনুভূতি অনুভব করি। ধীরে ধীরে অনুভূতিগুলো বেড়ে যায়। ভেবেছিলাম আপনার বিরহ নিয়েই সারা জীবন কাটাতে হবে, কিন্তু দেখুন কি এক আশ্চর্যকর বিষয়, শেষমেশ আপনার সাথেই বিয়ে হয়ে গেল। আমার ভাগ্যে বোধহয় আপনিই ছিলেন। রাগান্বিতার প্রত্যেকটা কথাই মন দিয়ে শুনল ইমতিয়াজ। জবাবে কিছু বলল না।
ইমতিয়াজ রাগান্বিতাকে নিয়ে এসে কেবিনে শুইয়ে দিল, বলল, ঘুমাও, বাকি কথা কাল হবে। রাগান্বিতা মিষ্টি হাসে, বলে, আপনিও ঘুমান। রাগান্বিতার পাশে বসে ইমতিয়াজ মাথায় হাত বুলাতে বুলাতে বলে, ঘুমাবো, তুমি আগে ঘুমাও। রাগান্বিতা শুনল। ইমতিয়াজের হাতের স্পর্শে এক অজানা ভালো লাগা অনুভব করলো রাগান্বিতা। চোখ বুঝে নিল নিমিষেই, মনে মনে ভাবল, সে বুঝি সত্যি খুব ভাগ্যবতী। সময় গড়ালো, রাগান্বিতা ঘুমিয়ে পড়ল। ইমতিয়াজ বসেছিল পুরোটা সময়। তার মনে হচ্ছে ধীরে ধীরে বুঝি সবটা এলোমেলো হয়ে যাচ্ছে, কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। ভোরের প্রভাতী আলো, প্রকৃতি ধীরে ধীরে হচ্ছিল পরিষ্কার। রাগান্বিতা অনেক আগেই ঘুম থেকে উঠে নামাজ সেরে নেয়, গায়ের গহনা গাটি খুলে ব্যাগে ভরেছে তারও আগে। ইমতিয়াজ কেবিনে নেই, নামাজ সেরে কোথায় যেন গেছে, তাকে বলেছে সবটা গুছিয়ে নিয়ে বোরকা পরে তৈরি হতে, আর কিছুক্ষণের মাঝেই তারা ঢাকায় পৌঁছবে। রাগান্বিতাও শোনে বর্তমানে গায়ে হালকা কিছু গহনা আর শাড়ি পরা। রাগান্বিতা চিরুনি দিয়ে তার পেঁচিয়ে যাওয়া চুলগুলো আঁচড়িয়ে খোপা করতে ব্যস্ত এখন। এমন সময় কেবিনের দরজায় নক করলো ইমতিয়াজ, মৃদু স্বরে বলল, আসবো? রাগান্বিতা মাথায় শাড়ির আঁচলটা দিয়ে বলল, জি আসুন। ইমতিয়াজ ভেতরে ঢুকলো। লাল টুকটুকে শাড়িতে রাগান্বিতাকে কি মায়াবী দেখাচ্ছে। ইমতিয়াজ দৃষ্টি সরিয়ে তার হাতে করে আনা 1 কাপ চা আর একটা বিস্কুটের প্যাকেট এগিয়ে দিয়ে বলল, খেয়ে নাও, আমি বাহিরে আছি, খেয়ে তৈরি হয়ে আমায় ডেকো। উত্তরে রাগান্বিতা শুধু মাথা নাড়ল। ইমতিয়াজ বেরিয়ে গেল। রাগান্বিতা মুচকি হেসে বেডে বসলো। তারপর খেতে লাগলো ইমতিয়াজের দিয়ে যাওয়া চা আর বিস্কুট। বাড়ির উঠোনে থমথমে চেহারা নিয়ে বসে আছে মোতালেব তালুকদার। মাহাদের মৃত্যুটা যেন কেমন সবটা এলোমেলো করে দিল। দুশ্চিন্তার পাহাড় যেন আরো বেড়ে গেল। মেয়েটা সুখে থাকবে তো? কথাটা যেন বারংবার মাথায় বাড়ি মারছে মোতালেব তালুকদারের। তার কাঁধে হাত রাখলো দাদিমা, বললেন, চা খাবি না? কিছু ভালো লাগছে না, তুমি খাও গিয়ে। দাদিমা দীর্ঘ শ্বাস ফেললেন, বললেন, পোলা ডাইরেক্টকে মারতে পারে, জানো কিছু? না বোধক মাথা নাড়ায় রাগান্বিতার বাবা, সাথে নিম্ন স্বরে বলে, কে মারলো জানতে না পারলেও কেন যেন মনে হচ্ছে রাগান্বিতার সাথে বিয়ে ঠিক হওয়ার জন্যই কেউ মেরে দিয়েছে। এখন যদি ইমতিয়াজেরও কেউ ক্ষতি করে তখন? মোতালেব তালুকদার খানিকটা ঘাবড়ালেন। মোতালেবের কথাগুলো ঠিক শুনল না দাদিমা, তাই প্রশ্ন করলেন, কিছু কইলি? চমকে উঠল রাগান্বিতার বাবা, দাদিমার দিকে তাকিয়ে বললেন, না, তুমি বরং ঘরে যাও। দাদিমা শুনলেন আর কথা না বাড়িয়ে চলে গেল বাড়ির ভেতর। অন্যদিকে দরজার সামনে মাত্রই এসে দাঁড়িয়েছিল রেজওয়ান। ভেবেছিল বাবাকে শহরে যাওয়ার কথাটা বলবে, কিন্তু আর বলতে পারল না। সে বুঝেছে বোনের চিন্তায় বাবা খুবই দুশ্চিন্তাগ্রস্ত। পুরনো একটা বাড়ি, খুবই পুরনো বাড়িটা। বাড়িটার আশেপাশের দূর দূরান্ত পর্যন্ত তেমন কোনো বাড়িঘর নেই। আশেপাশে ঘোর জঙ্গল টাইপ, গাছপালায় ভরপুর, কিছুটা গা ছমছমে বিষয়। আশেপাশে তাকিয়ে রাগান্বিতা বলল, আপনি এখানে একা থাকতেন? ইমতিয়াজ মাথা নাড়িয়ে বলল, তবে একজন আছে যে আমায় মাঝে মাঝে রান্নাবান্না করে দিয়ে যায়। ভেতরে চলো, দেখতে পাবে। রাগান্বিতা শুনল। আশপাশ দেখতে দেখতেই এগিয়ে গেল। বাড়ির উঠানে শ্যাওলা জমেছে, বোঝাই যাচ্ছে অনেকদিন যাবত এখানে কি কেউ ছিল না। রাগান্বিতা বুঝতে পেরেছে তাকে অনেক কাজ করতে হবে, এই জায়গা ঘর সবটা গোছাতে হবে। রাগান্বিতা ধীরে সুস্থে এগিয়ে গেল ভেতরে। বাড়ির দরজার সামনে আসতেই রাগান্বিতা বলল, আপনার এখানে একা থাকতে ভয় করতো না? ইমতিয়াজ খানিকটা হাসে, বলে, না, অভ্যাস হয়ে গেছে, তোমারও হয়ে যাবে, দেখে নিও। রাগান্বিতা পাল্টা কিছু বলল না। ইমতিয়াজ দরজায় নক করলো, বলল, রবিন চাচা, দরজা খুলো। ইমতিয়াজের ডাকার 4 মিনিটের মাথাতেই দৌড়ে আসলো রবিন। দরজা খুলল দ্রুত, বলল, ইমতিয়াজ, তুমি আইছো? ইমতিয়াজও হালকা হেসে বলল। হঠাৎই রবিনের নজরে আসলো বোরকা পরিহিত এক রমণীর দিকে। সে বেশ অবাক হয়ে বলল, একে? তোমার বৌমা চাচা। সঙ্গে সঙ্গে যেন বড় ধরনের ধাক্কা খেলো রবিন চাচা। অদ্ভুত স্বরে বলল, তুমি বিয়ে করছো ইমতিয়াজ? উত্তরে এক শব্দে জবাব দিল ইমতিয়াজ।
ইমতিয়াজের পিছু পিছু বাড়ির ভেতর ঢুকে সিঁড়ি বেয়ে উপরে উঠল রাগান্বিতা। পরপর কয়েকটা রুম পার হতেই একটা রুম ছিল তালাবদ্ধ। সব রুমের দরজা খোলা, এটার তালা বদ্ধ কেন কথাটা মাথায় আসলেও খুব বেশি ভাবল না রাগান্বিতা। ধীরে ধীরে চলছিল ইমতিয়াজের পেছন পেছন। সবার মাঝখানে একটা রুম ছিল। ইমতিয়াজ রাগান্বিতাকে নিয়ে সেই রুমটাতে ঢুকলো, রাগান্বিতাও ঢুকলো। দেয়ালের এক কর্নারে ছোট্ট একটা খাট, খাটের পাশে ছোট্ট টেবিল, তাতে কিছু বই রাখা, পেপার পেন্সিল, আঁকাআঁকির সরঞ্জামও ছিল। খাটের বিপরীতেই বিশাল একটা জানালা, পর্দা দেওয়া শুধু। ইমতিয়াজ সর্বপ্রথম জানালার পর্দাগুলো সরালো, সঙ্গে সঙ্গে দিনের ফুরফুরে আলো এসে সোজা এসে পড়ল রুমে। পুরো রুম হলো চকচকে, ছোট ছোট আসবাবপত্র আর একটা কাঠের আলমারি ছিল রুমে। পুরো রুমটাকেই চোখ বুলালো রাগান্বিতা। রুমটা তার ঠিক কতটুকু ভালো লেগেছে জানা নেই। হঠাৎই ইমতিয়াজ বলল, তুমি বসো, আমি একটু আসছি। রাগান্বিতা খানিকটা থমথমে গলায় বলল, কোথায় যাচ্ছেন? ইমতিয়াজ হাসে, খানিকটা কাছে যায়, রাগান্বিতার চোখের দিকে তাকিয়ে বলে, কেন, ভয় করছে বুঝি? রাগান্বিতা দু কদম সরে এসে বলে, না তো। মৃদু হাসে ইমতিয়াজ, বলে, বুঝেছি। তুমি বসো, আমি দেখি রবিন চাচা কতদূর কি গোছাচ্ছেন। খাবারের ব্যবস্থা করতে হবে তো। আমি রান্না করি। করবে তো, তবে এখন নয়, পরে। রাগান্বিতা আর কিছু বলল না। ইমতিয়াজ চলে গেল। ইমতিয়াজ যেতেই রাগান্বিতা তার বোরকা নিকাব খুলে রাখলো খাটে। খোপা করা চুলগুলো আলগা হয়ে আপনা আপনি খুলে গেছিল। সেগুলো হাত দিয়ে আবার খোপা করতে করতে হঠাৎই বাড়ির জানালায় একটা কবুতর আসলো, তার পায়ে চিঠি। কবুতরটিকে দেখেই বুকটা যেন দক করে উঠল রাগান্বিতার। থমথমে গলায় বলল, আবার চিঠি? থমথমে চেহারা নিয়ে তাকিয়ে আছে রাগান্বিতা সামনের কবুতরটার দিকে। তার মাথায় ঢুকছে না এখানে কে চিঠি পাঠাবে। রাগান্বিতা এগিয়ে গেল কবুতরটার দিকে, ছুতে চাইলো বারবার, কিন্তু অদ্ভুত বিষয় হলো রাগান্বিতার হাতে কবুতরটা ধরা দিচ্ছে না এবার। সে এদিক সেদিক চোখ বুলাচ্ছে শুধু। রাগান্বিতা কবুতরটার হাবভাব ঠিক বুঝছে না। চিঠি নিয়ে যখন এসেছে তখন তাকে নিতে দিচ্ছে না কেন? কবুতরটা বেশ কিছুক্ষণ এক স্থানে দাঁড়িয়েছিল। রাগান্বিতা ছুতে গেলেই ছুটে যাচ্ছিল অন্যদিকে। শেষমেশ রাগান্বিতা কবুতর ধরার হাল ছেড়ে দিল। বোধহয় কবুতরটা তার রাস্তা গুলিয়েছে। রাগান্বিতা পালঙ্কে বসে রইল চুপচাপ। কবুতরটা অনেকক্ষণ বসে থেকে আবার ছুটে চলে গেল। রাগান্বিতা জাস্ট হা হয়ে তাকিয়ে রইল কবুতরটার যাওয়ার পানে। কাণ্ডটা ঠিক কি হলো তাই যেন বুঝল না। কবুতর এলো চিঠি নিয়ে, অথচ চিঠি না দিয়ে চলে গেল। অদ্ভুত তো। কবুতর যাওয়ার 3 সেকেন্ডের মাথাতেই রুমে প্রবেশ করলো ইমতিয়াজ। শান্ত স্বরে বলল, খাবার তৈরি, নিচে চলো রাগান্বিতা। রাগান্বিতা খানিকটা চমকে উঠল, কারণ সে তখনও কবুতরটার কথা ভাবছিল। রাগান্বিতা ইমতিয়াজের দিকে তাকালো, ভাবলো ইমতিয়াজকে কবুতরের কথাটা বলা উচিত, তাই করলো। সে চিন্তিত স্বরে বলল, জানেন তো এই মাত্র একটা ঘটনা ঘটেছে। ইমতিয়াজ রাগান্বিতার দিকে এগিয়ে আসলো, খানিকটা অবাক স্বরে বলল, কি ঘটনা? মাত্র একটা কবুতর এসেছিল কোনো এক বাচ্চা নিয়ে, কিন্তু অদ্ভুত বিষয় হলো আমি তাকে ছুঁতে পারিনি। যতবার ধরতে গেছি ততবারই পালিয়ে গেছে। এমনটা কেন করলো? ইমতিয়াজ হাসলো, বলল, এই সামান্য একটা বিষয় নিয়ে তুমি চিন্তা করছো? ইমতিয়াজের কথা শুনে আহ্লাদি স্বরে বলল রাগান্বিতা, বারে করবো না, বার্তা নিয়ে আসলো অথচ না দিয়ে চলে গেল। এমনটা কেন হলো? এর আগে তো এমন হয়নি। ইমতিয়াজ রাগান্বিতার পাশে বসে ওর হাত ধরে মৃদু স্বরে বলল, মানুষ তো প্রায়শই তার গন্তব্য ভুলে যায়, ওটা তো মাত্র পাখি ছিল। ইমতিয়াজের কথায় এক শীতল ভরা চাহনি নিয়ে তাকালো রাগান্বিতা ইমতিয়াজের চোখের দিকে, বলল, তার মানে আপনি বলছেন পাখিটা তার ঠিকানা ভুলে গিয়েছিল? ভুলে যাওয়া কি অস্বাভাবিক কিছু? তাও ঠিক। তুমি কি ঘাবড়ে গিয়েছিলে? টনক নড়ল রাগান্বিতার, নিজেকে স্বাভাবিক রেখেই বলল, না, তবে একটু অবাক হয়েছি, তাই ভাবছিলাম। বুঝেছি, আর ভাবাভাবির প্রয়োজন নেই, চলো নিচে খাবে। রাগান্বিতা শুনল, নিজের মাথায় ঘোমটা দিয়ে উঠে দাঁড়ালো, বলল, ঠিক আছে চলুন। তুমি হাঁটো, আমি আমার জামাটা বদলে আসছি। ভয় নেই, নিচে চাচা আছে। রাগান্বিতা আর কিছু বলল না, হেঁটে যেতে যেতে বলল শুধু,
ঠিক আছে, দ্রুত আসুন। তুমি যাও, আমি আসছি। রাগান্বিতা চলে গেল। রাগান্বিতা যেতে যেতেই ইমতিয়াজ তার রুমের দুয়ারটা আটকে দিয়ে জানালার দিকে এগিয়ে গেল। চুপ করে দাঁড়ালো কিছু সময়। এরই মাঝে উড়ে যাওয়া সেই কবুতরটা আবার ফিরে এসে বসলো ইমতিয়াজের কাঁধে, কারণ সেটা যায়নি, এতক্ষণ বাড়িরই আশেপাশে ঘুরপাক খাচ্ছিল। ইমতিয়াজ কাঁধ থেকে পাখিটা হাতে নিয়ে আস্তে করে পায়ে থাকা চিঠিটা নিল। চিঠিটা নিতেই পাখিটা পুনরায় ইমতিয়াজের কাঁধে চড়ে বসলো। ইমতিয়াজ চিঠিটা খুঁজলো, অনেকক্ষণ তাকিয়ে রইল চিঠিটার দিকে, পড়লো কিছু। তার দৃষ্টি ছিল স্থির। ইমতিয়াজ চিঠিটা পুনরায় ভাঁজ করে মুঠোয় চেপে রাখলো, মনে মনে বলল, ভাবনাটাই তবে সত্যি হলো। ইমতিয়াজ এগিয়ে গেল তার টেবিলটার ড্রয়ার থেকে একটা ঠোঙা বের করে কবুতরের খাবার গম বের করলো। গম দেখে কবুতর ডানা ঝাপটালো। ইমতিয়াজ ঠোঙা থেকে গম বের করে টেবিলের উপর একটা ছোট্ট বাটিতে রাখলো। সঙ্গে সঙ্গে কবুতরটা ইমতিয়াজের কাঁধ ছেড়ে উড়ে বসলো টেবিলের ওপর। তারপর নিজের ঠোঁট দিয়ে ঠুকরিয়ে ঠুকরিয়ে খেতে শুরু করলো গম। ইমতিয়াজের কবুতর খুব পছন্দ। ছোটবেলা থেকেই এই কবুতরটা আসতো ইমতিয়াজের ঘরে। ইমতিয়াজ তাকে গম খাওয়াতো। খাওয়া শেষ হলেই আবার উড়ে যেত। এভাবে করতে করতে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়েছে ইমতিয়াজের সাথে কবুতরটার। এখন তো খিদে পেলেই ছুটে আসে। খুব উপকারী কবুতর। ইমতিয়াজও অনেক যত্ন করে কবুতরটাকে। আসন পেতে খাবার নিয়ে নিচে বসে আছে রাগান্বিতা। সচরাচর নিচে বসে তেমন একটা খাবার খাওয়ার অভ্যাস নেই রাগান্বিতার। বাড়িতে বসে টেবিল চেয়ারে বসেই খাওয়া হতো। রাগান্বিতার বাবা ছিলেন একটু বিদেশি টাইপের। রাগান্বিতা শুনেছিল একসময় নাকি বিদেশিনীদের সাথে তার বাবার বেশ ভাব ছিল, কিন্তু সময়ের সাথে সেই ভাব বিনিময় সব ঘুচে যায়। তবে কিছু অভ্যাস আজও বদলাতে পারেনি রাগান্বিতার বাবা। গ্রামের আর সব ছেলে মেয়েরা তাদের বাবা মাদের আব্বা আম্মা বলে ডাকে, কিন্তু রাগান্বিতার বাবা শিখিয়েছিলেন আব্বাকে বাবা বলা আর আম্মাকে মা বলা। রাগান্বিতার বাবা বেশ কিছু দেশের ভাষা জানতেন, পড়াশোনাতেও বেশ পটু ছিলেন, কিন্তু রাগান্বিতার মা ছিল একটু সাধারণ পড়াশোনা, খুব বেশি জানতেন না। উনি সবসময় অশুদ্ধ ভাষাতেই কথা বলতেন। রাগান্বিতার বাবাও তার বউয়ের সাথে তার মতো করেই কথা বলতেন, যেমনটা দাদিমার আর গ্রামের অশিক্ষিত মানুষদের সাথে করেন। তবে রাগান্বিতার রেজওয়ানকে সবসময় শুদ্ধ ভাষায় শিখিয়েছেন। মায়ের আদর রেজওয়ান আর কুহু কিছুটা পেলেও রাগান্বিতা তেমন পায়নি। জোরে নিঃশ্বাস ছাড়লো রাগান্বিতা। তার কাছে ভাষা বলতে বাবার মুখের ভাষাই সেরা। এখনো খাওয়া শুরু করনি কেন? হঠাৎই ইমতিয়াজের ভয়েসটা কানে বাজতেই নিজের ভাবনা থেকে বের হলো রাগান্বিতা। স্থির দৃষ্টি নিয়ে তাকালো ইমতিয়াজের দিকে। ইমতিয়াজের চোখে চশমা নেই, গায়ের সাদা রঙের ফতুয়া আর সাদা পায়জামা পরা খুবই সাধারণভাবে অসাধারণ লাগছে রাগান্বিতার কাছে। রাগান্বিতা দৃষ্টি সরালো, বলল, আপনার জন্য অপেক্ষা করছিলাম। ইমতিয়াজ হালকা হাসলো, বসলো রাগান্বিতার পাশ দিয়ে, বলল, খিদে পেলে খেয়ে নিবে, আমার জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। রাগান্বিতা হালকা মাথা নোয়ালো, লাজুক কণ্ঠে বলল, দাদি আপা মানে দাদিমা বলেছিলেন বিয়ের পর নাকি জামাই বউকে একসাথে খেতে হয়, জামাই না খেলে বউকে তার জন্য অপেক্ষা করতে হয়। ইমতিয়াজ নিষ্পলক চোখে তাকিয়ে রইল রাগান্বিতার দিকে। মেয়েটাকে বড্ড বেশি লাজুকতায় ধরেছে, তবে খারাপ লাগছে না। ইমতিয়াজ মৃদু হেসে বলল, চলো খাই। জি। রাগান্বিতা ইমতিয়াজকে খাবার এগিয়ে দিল, ইমতিয়াজও নিল। তারপর দুজন একসাথে করে খেতে শুরু করলো খাবার। নিঝুম বিকেল, প্রকৃতি খুব বিষণ্ণ, নিরিবিলি আর চুপচাপ। রাগান্বিতা বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে। বাড়ির জন্য বড্ড মন খারাপ হচ্ছে। বাবা, দাদা ভাই, দাদিমা সবাইকে তার খুব মন পড়ছে। ইচ্ছে করছে ছুটে চলে যাই তাদের কাছে। রাগান্বিতার খারাপ লাগলো। ঘরে ইমতিয়াজ ঘুমাচ্ছে। বোধহয় রাতে মোটেও ঘুম হয়নি তার। বাড়ির পরিবেশটা একটু বেশি ছমছমে, কেমন যেন। রাগান্বিতা ভীতু নয়, বেশ সাহসী। তারপরও এমন একটা জায়গায় ইমতিয়াজ একা থাকতো, ঠিক কেমন যেন লাগলো। আচমকা আকাশের মেঘ বদলালো। এমনিতেও হালকা কালো ছিল, এখন পুরোদমে কালো হয়ে গেল। মেঘে ঢেকে গেল পুরো আসমানটা। আশেপাশের পুরো গাছপালা নড়ে উঠল, বাতাস বইতে লাগলো তীব্র গতিতে। বালি আসছিল পুরো ঘর ভরে। রাগান্বিতা চোখ বন্ধ করে ফেললো। তার অবাধ্য ঘন কালো লম্বা চুলগুলো উড়তে লাগলো আপনা আপনি।
ঘোমটা পড়ে যাচ্ছিল বারংবার, বিরক্তি লাগলেও তার বাতাসটা ভালো লাগছিল। ইমতিয়াজ হঠাৎই ছুটে আসলো। রাগান্বিতা রাগান্বিতা বলতে বলতে চলে আসলো দ্রুত। ঘুমটা তার মাত্রই ভাঙল। প্রকৃতির থমকানো খানিকটা ঘাবড়ে গিয়েছিল সে। ইমতিয়াজ ছুটে এসে থেমে গেল বারান্দার দুয়ার পর্যন্ত। এসেই রাগান্বিতার সেই মোহনীয় সৌন্দর্য দেখে চোখ আটকে গেল তার। স্থির হলো চোখ, আটকে গেল শরীর। কি যেন এক মায়া সৃষ্টি হলো, ঠিক বুঝলো না ইমতিয়াজ। রাগান্বিতা পেছন ঘুরল, ইমতিয়াজকে দেখেই একটু চমকালো, এগিয়ে এসে বলল, আপনার ঘুম ভেঙে গেছে? কেমন এক ঘোর লাগানো স্বরে বলল ইমতিয়াজ। তুমি ঘুমাতে দিচ্ছ কই? আমি আটকে রাখলাম, ও বা কই? রেখেছ তো তোমার ওই ঝুলে, কানে দুলানো ঝুল, হাতের কাকনে, গলার গহনে, চোখের ওই মায়াবী ধরনে। এত ভাবে আটকে রেখে বলছো আটকালাম কই? এ কিন্তু ভারী অন্যায়। রাগান্বিতা লজ্জা পেল, দমল না, মাথা নুয়ে হাসতে হাসতে বলল, আপনার দৃষ্টি ভালো না, তাই আটকে যান। ইমতিয়াজ এগিয়ে যায়। রাগান্বিতার থুতনি ধরে মাথাটা নিচু করে বলল, আমি তোমার চোখে বারবার আমার সর্বনাশ কেন দেখিব? রাগান্বিতা চমকালো, ভরকালো, অবাক হলো খুব। এ বুঝি প্রেম কথন ছিল? রাগান্বিতা লাজুক হয়ে মিষ্টি হেসে কেমন করে যেন জড়িয়ে ধরল ইমতিয়াজের বুক।